হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস অবসেশন পর্ব ৮। লেখিকা অরুণিমা শেখ, কণ্ঠে আরবি। অফিসের লাঞ্চ টাইমে অফিসের ক্যান্টিনে ঢুকতেই তার কানে কিছু গুঞ্জন আসলো। একজন মেয়ে কর্মচারী আরেকজন মেয়ে কর্মচারীকে বলছে, শুনেছিস আগামী মাসে আজলান স্যার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। পাশেরজন বলল, এঙ্গেজমেন্টও গত মাসে হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু শুনলাম স্যারের কি নাকি কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার কারণে তাদের এঙ্গেজমেন্ট সামনের মাসে ফিক্সড করা হয়েছে। কালকে রায়হান স্যার এসে অফিসের সকল কর্মচারীকে ইনভাইট করে গিয়েছে। এগুলো নিয়ে কথা বলতে বলতে মেয়ে দুটো সেখান থেকে চলে গেল। কথাগুলো শুনে অ্যাশের হাতে থাকা পানির বোতলটা নিচে পড়ে গেল। চারপাশের আওয়াজ যেন হঠাৎ থেমে গেল। তার কানে যেন আর কোনো শব্দই যাচ্ছে না। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। তার মাথায় শুধু একটাই নাম ঘুরছে, আজলান। আর তার কানে বাজছে তখনকার মেয়ে কর্মচারীদের বলা কথাগুলো। তার মুখে কোনো কথা নেই, চোখে অদ্ভুত শূন্যতা। সে আর ক্যান্টিনে দাঁড়িয়ে থাকতে পারল না। সবটা যেন তার কাছে এলোমেলো লাগছে। সে কাউকে কিছু না বলে চুপচাপ অফিস থেকে বাড়িতে চলে আসে। গত 1 মাসে আজলান তাকে ট্রাকের সব রাস্তা চিনিয়েছে, যার কারণে একলা বাড়ি চিনে আসতে তার কোনো সমস্যা হয়নি। বাড়িতে ঢুকে সোজা তার রুমে গেল। বিছানাতে ব্যাগ ফেলে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। শাওয়ার অন করে তার নিচে বসে পড়ল। মুহূর্তে ঠান্ডা পানি তার সারা শরীর ভিজিয়ে দেয়। পানি অতিরিক্ত শীতল হওয়ার কারণে ঠান্ডায় হাত পা কাঁপতে থাকে। তার চোখটা যেন জ্বলছে, বুক ফেটে কান্না আসতে চাইছে। সে তার কাঁপতে থাকা হাত দুটো দিয়ে নিজের মুখ চেপে ধরে কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা করল। শেষমেশ হাউমাউ করে কেঁদে উঠল। সে নিজের কোলে নিজের মুখ লুকিয়ে কান্নারত কণ্ঠে বলল, আপনি কি কখনো আমাকে ভালোবাসেননি আজলান? আমি আপনার চোখে আমার জন্য যে অনুভূতিটা দেখেছিলাম, তাহলে সেটা কি ভালোবাসা ছিল না? আমি কি মানুষ চিনতে আবারও ভুল করলাম? এটা বলতে বলতে অ্যাশ আবারও কান্না ভেঙে পড়ল। আজ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে কেউ নেই। তার মনের ব্যথা উপশম করার জন্য কেউ নেই। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে অ্যাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তার চোখ দুটো ফোলা ফোলা ভাব, চুলগুলো এলোমেলো। যে কেউ একবার দেখলেই বুঝে যাবে সে এতক্ষণ কান্না করছিল। সে আয়নার দিকে তাকায়, নিজের চোখে চোখ রেখে বলে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আজলান, ভরসা করেছিলাম আপনাকে, শুধু একজন মানুষ হিসেবে নয়, আমার জীবনসঙ্গী হিসেবেও। দিন কবুল করে বৈধভাবে স্বামী হিসেবে গ্রহণ করা সত্ত্বেও আপনি কখনো আমার ছিলেন না। আমি ভুল ছিলাম, আপনাকে ভুল ভেবেছিলাম। আমার প্রতি আপনার কেয়ারিং স্বভাবকে আমি ভালোবাসি ভেবেছিলাম। ভুল বুঝেছিলাম আপনার সেদিন সেই নীরবতাকে। এটা বলে সে নিজের ভাগ্যর উদ্দেশ্য করে তাচ্ছিল্যের হাসি হাসে। জ্যাক, জ্যাক, কাম টু মাই কেবিন কুইকলি। আজলানের ডাক শুনে জ্যাক দ্রুত আজলানের কেবিনের দিকে গেল। দরজা নক করে ভেতরে ঢোকার পারমিশন দিল। স্যার, আমাকে ডাকছিলেন? অ্যাশকে গিয়ে বলো আমি ডাকছি। কিন্তু স্যার? কিসের কিন্তু? স্যার, আসলে ম্যাম তো অনেক আগে অফিস থেকে বেরিয়ে গেছে। হোয়াট, চলে গেছে? এটা বলে আজলান দাঁড়িয়ে গেল। জি স্যার। স্যার, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ, ম্যামের হয়তো শরীর খারাপ ছিল। একটা কথা বলবো? হ্যাঁ বলো। ম্যামের হয়তো শরীর খারাপ লাগছিল, তাই কাউকে কিছু না বলে চলে গেছে। আজলান জ্যাকের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এত কিছু বুঝলি কীভাবে জ্যাক? তুই কি ভুল করেও মনের ভুলে ওর দিকে তাকিয়েছিলি নাকি? কথা বলতে বলতে আজলান টেবিলের পাশে থাকা ফলের ঝুড়ি থেকে ছুরি উঠিয়ে নিয়ে ধীরে ধীরে জ্যাকের দিকে এগোতে থাকে। আজলানকে ছুরি হাতে নিজের দিকে এগোতে দেখে জ্যাক ঘাবড়ে যায়। এসির মধ্যেও সে ঘামতে থাকে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, মানে স্যার। আজলান ছুরি হাতে বোলাতে ঠান্ডা কণ্ঠে বলে, তুই তো জানিস যে
আমাদের ব্যক্তিগত জিনিসের উপর আরও নজর আমি সহ্য করতে পারি না। যারা আমার ব্যক্তিগত জিনিসের উপর নজর দেয় তাদের সাথে আমি ঠিক কী করি সেটা সেটা নিশ্চয়ই তাকে আলাদা করে বোঝাতে হবে না। আজলানের ঠান্ডা হুমকি জ্যাককে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে ভীতু সন্তুষ্ট কণ্ঠে বলে, স্যার বিশ্বাস করুন, ম্যাম আমার আপন ছোট বোনের মতো। আমি কখনো অন্য কোনো নজরে তার দিকে তাকাইনি। আর আজকে তো আমার আসার আগেই সে অফিস থেকে চলে গেছে। আমি যেহেতু বাইরে থেকে শুনে এলাম যে ম্যাম যখন বেরিয়ে যাচ্ছিল তখন তাকে কেমন অনেক এলোমেলো লাগছিল, তাই আর কি আমি ভাবলাম হয়তো ম্যামের শরীর খারাপ লাগছে, এর বেশি কিছু না। আজলান জ্যাকের কথা শুনে হাতের ছুরিটা আবার ফলে ছুরিতে রেখে দিল। ঠিক আছে, তুই এখন যা। আজলান কেবিন থেকে বের হয়ে জ্যাক আজলানের কেবিন থেকে বের হয়ে জ্যাক বুক ভরে নিঃশ্বাস নিল। আর একটু হলেই আজলান ভয়ে তার প্রাণ পাখি স্বেচ্ছায় দেহত্যাগ করত। জ্যাক কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই আজলান বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ল। অ্যাশ, ওপেন দ্য ডোর। ভিতর থেকে অ্যাশের কোনো সারা শব্দ না পেয়ে আজলান নিজেই দরজার পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে অ্যাশকে ডাকতে লাগলো। এত ডাকাডাকির পরেও অ্যাশের কোনো সাড়া না পেয়ে এবার আজলানের চিন্তা হতে লাগলো। সে মনে মনে ভাবলো, জ্যাক বলেছিল অফিস থেকে বের হওয়ার সময় অ্যাশকে অনেকটা এলোমেলো লাগছিল। অ্যাশের আবার শরীর খারাপ হয়নি তো? এটা মাথায় আসতেই আজলান দৌড়ে অ্যাশের রুমে যায়। রুমে ঢুকতেই দেখে রুম পুরো খালি, অ্যাশ রুমে নেই। আজলান আর অ্যাশ প্রথম থেকে আলাদা আলাদা রুমে রাখতো, কিন্তু আজকে অ্যাশ বেখেয়ালে আজলানের রুমে এসে পড়েছে। অফিস থেকে আসার পরে তার মনের অবস্থা এতটাই খারাপ ছিল, কখন নিজের রুমের পরিবর্তে আজলানের রুমে ঢুকে গেছে তা খেয়াল করেনি। আজলানের রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে এতক্ষণ ডাকাডাকি সত্ত্বেও আজলানের ডাক অ্যাশের কানে যায়নি। অ্যাশের রুম থেকে বের হয়ে আজলান নিজের রুমে প্রবেশ করতেই দেখতে পায় অ্যাশ এলোমেলোভাবে তার বিছানায় হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আজলান অ্যাশকে দেখে মুচকি হাসে, ধীরে পায়ে তার দিকে এগিয়ে যায়। বিছানার কাছে এসে অ্যাশের পাশে ঘেঁষে বসে পড়ে। ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে তার এতক্ষণের ব্যাকুলতা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। নিজের হাত আলতোভাবে অ্যাশের গালে ছুঁয়ে দেয়। নিজের গায়ে কারোর হাতের স্পর্শ পেতে অ্যাশের ঘুম ভেঙে যায়। সে ধরফরিয়ে ওঠে। নিজের পাশে আজলানকে দেখে সে কিছুটা শান্তি পায়, কিন্তু দুপুরের কথা মাথায় আসতে তার চোখের কোণায় অশ্রু জমতে শুরু করে। সে আজলানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না বলে চুপচাপ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসে। আজলান অ্যাশকে বেরিয়ে যেতে দেখে কিছু জিজ্ঞেস করতে গিয়েও আবার থেমে যায়। অ্যাশ পরের দিন থেকেই আজলানকে যতটা সম্ভব এড়িয়ে চলা শুরু করে। একা একা অফিসে যায়, আবার একা একা অফিস থেকে ফিরে আসে। তার চোখে ছিল আজলানের জন্য একটা চাপা ঘৃণা, যার গভীরে ছিল ব্যথা, আর সেই ব্যথা আজলানকে অসহ্য করে তুলছিল। আজলান অ্যাশের সাথে এই ব্যাপারে কথা বলতে চাইলেও অ্যাশ প্রত্যেকবার নানা অজুহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেত। সে তাকে বলার জন্য জোরও করতে পারত না। এদিকে আজলানের সাথে অ্যাশের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হচ্ছিল, আর অন্যদিকে অ্যাশের সাথে জ্যাকের সম্পর্ক অনেকটা স্বাভাবিক আর বন্ধুত্বপূর্ণ হচ্ছিল। যদিও আজলান জানে অ্যাশ জ্যাককে নিজের ছোট বোনের নজরে দেখে, তবুও সে অ্যাশের সাথে জ্যাককে দেখলে জেলাস ফিল করে। একদিন মিটিংয়ের পর আজলান অ্যাশকে তার কেবিনে ডাকে। অ্যাশ এবার প্রথমে আজলানের থেকে পারমিশন নিয়ে কেবিনে প্রবেশ করে। স্যার ডাকছিলেন? আজলান গম্ভীরভাবে উত্তর দেয়, হ্যাঁ। তোমার কাজ ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ স্যার, কিন্তু হঠাৎ আমার প্রশ্ন? আজলান নিজের কণ্ঠে গভীর ভাব বজায় রেখে বলে, কিছুদিন ধরে আমি খেয়াল করছি তুমি অফিসে অতিরিক্ত সোশ্যাল হয়ে পড়ছো। আজলানের কথা শুনে আজ কিছু বুঝতে পারে না। মানে মানে এটা ভীষণ ক্লিয়ার। আমি ইদানিং লক্ষ্য করছি তোমার আর জ্যাকের কথাবার্তাতে একটু বেশি হচ্ছে। আমি চাই না তুমি জ্যাকের সাথে কথা বলো, এটা তোমার কাজের জায়গা। আমি চাই এখানে তুমি পেশা দায়িত্ব বজায় রাখো।
পেশাদারিত্ব বজায় রাখো। আজলানের চোখে হালকা রাগ, ঠোঁটে চাপা অভিমান। অ্যাশ আজলানের কথার প্রতিউত্তরে বলে, ওকে স্যার, এরপর থেকে জ্যাক স্যারের সাথে কথা বলতে হলে অফিসের বাইরে কিংবা লাঞ্চ টাইমে বলবো, তাতে নিশ্চয়ই আপনার সমস্যা হবে না। অ্যাশের কথা শুনে আজলানের রাগ মাথা চড়ে দিয়ে উঠল। সে হাতে থাকা কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল। গ্লাসটা মেঝেতে পড়তে ঝনঝন শব্দে ভেঙে গেল। গ্লাস ভাঙার শব্দে অ্যাশ কেঁপে উঠল। আমি তোমাকে জ্যাকের সাথে কথা বলতে বারণ করেছি, মানে তুমি ওর সাথে কথা বলবে না। শুধু অফিস না, অফিসের বাইরেও যেন ওর সাথে তোমার কথা বলতে না দেখি। আর যদি তুমি ভুল করে এমনটা করো, তাহলে আমি তোমাকে আমার আসল রূপ দেখাতে বাধ্য হব। এই আজলান নিজের ব্যক্তিগত জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না, মনে রেখো। গেট আউট, আউট। শেষের কথাগুলো আজলান বেশ জোরেই বলল। আজলানের ধমক শুনে অ্যাশ চুপচাপ কেবিন থেকে বেরিয়ে আসলো। কেবিন থেকে বের হওয়ার পর অ্যাশের নিজের কাছে নিজের অনেকটা অসহায় মনে হলো। তার কানে শুধু আজলানের ওই একটা কথাই বাজছিল, আমি আমার ব্যক্তিগত জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি নই। আজলান এই কথার মাধ্যমে তাকে কি বোঝাতে চেয়েছে? অ্যাশ তার ব্যক্তিগত জিনিস। সে কি জ্যাকের সাথে তাকে দেখে ঈর্ষান্বিত? আজলানকে তাকে পছন্দ করে? অনেক খুঁজেও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতে ব্যর্থ হলো অ্যাশ। আজকে লাঞ্চের জন্য অ্যাশ ক্যান্টিনে যায়নি। সে নিজের ডেস্কে বসে কাজ করছিল। তার ডেস্ক থেকে আজলানের কেবিন একদম স্পষ্ট দেখা যায়। সে চুপচাপ নিজের কাজ করছিল। তার মাঝেই আজলান কেবিন থেকে তার দিকে তাকাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল আজলানের কেবিনে অলিভিয়া ঢুকছে, হাতে কেকের বক্স। কিছুক্ষণ পর কেবিন থেকে আজলান ও অলিভিয়ার হাসির শব্দ শোনা গেল। অভিনন্দন আজলান বেবি, অবশেষে আমাদের এঙ্গেজমেন্ট ঠিক হলো। অলিভিয়ার কণ্ঠে আনন্দের সাথে এক ধরনের দখলের গল্প। অ্যাশ কেবিনের দিকে তাকিয়ে দেখে অলিভিয়া কেকের টুকরো তুলে আজলানের মুখের দিকে এগিয়ে দিচ্ছে, আর আজলান কিছু না বলে হাসি মুখে অলিভিয়ার হাত থেকে কেকের টুকরো খেয়ে নিল। কেবিনের দরজা খোলা থাকার কারণে দূর থেকে সবটাই অ্যাশ দেখছিল। মুহূর্তে তার চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেল। সে ডেস্ক থেকে উঠে অফিসের ওয়াশরুমে চলে যায়। চোখ মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে। তার চোখের সামনে ভেসে ওঠে আজলান আর অলিভিয়ার আনন্দঘন মুহূর্ত। সে ভাবে, তারা একে অন্যকে চায়, তাদের সম্পর্কে অফিসিয়াল স্বীকৃতি। আমি এখানে কিছু না, আমার উচিত আজলানকে আমার আর তার মিথ্যা বিয়ে থেকে মুক্তি দেওয়া যত দ্রুত সম্ভব। এটা ভাবতেই অ্যাশ চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে হাত দিয়ে সেটা মুছে ফেলে। রাতে বাসায় ফিরে অ্যাশ চুপচাপ সোফায় বসে আছে। আজলান তার সামনে বসা, মুখে ক্লান্তির ছাপ। সে অ্যাশের দিকে তাকিয়ে বলে, তুমি আজ অফিসে একটু বেশি চুপচাপ ছিলে, কিছু হয়েছে? অ্যাশ আজলানের কথার উত্তর না দিয়ে উল্টো তাকে বলেন, আপনাকে আর অলিভিয়া ম্যামকে একসাথে বেশ মানিয়েছে। আজলান অ্যাশের কথার আগামাথা কিছু বুঝতে না পারে বলে, মানে তুমি আমাদের একসাথে কখন দেখলে? অ্যাশ মুচকি হাসি দিয়ে বলল, আজকেই তো দেখলাম। অলিভিয়া ম্যাম আপনাকে কেক খাইয়ে দিচ্ছিল আর আপনিও কি সুন্দরভাবে হাসি মুখে সেটা খেয়ে নিলেন। আপনাদের তখন একসাথে দেখে বেশ ভালোই লাগছিল। আজলান অবাক। সে শুধু অফিসে কোনো সিক্রেট করতে চায়নি, তাই কিছু না বলে হাসি মুখে অলিভিয়ার কাছ থেকে কেক টুকরো খেয়ে নিয়েছিল। তুমি বলছো সেটা ওটা তো আপনাদের এঙ্গেজমেন্ট সেলিব্রেশন ছিল, তাই না? আজলান সব কিছু খুলে বলার আগেই অ্যাশ নিজের কথা শেষ করে রুমে চলে গেল। তার চোখে পানি জমে আছে, কিন্তু সে কোনোভাবে আজলানকে সেটা দেখাতে চায় না। তাই আজলানের কিছু বলার অপেক্ষা না করে সে রুমে চলে এসেছে। আর আজলান চুপচাপ সোফায় একা বসে থাকে। সে বুঝতেই পারছে না এই একটা বিষয় তাদের মধ্যে কত বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে।
যে মেয়েটাকে নিজের করে পাওয়ার জন্য সে পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি, সে মেয়েটাই ভাবছে সে আর তাকে চায় না। রাতে অ্যাশ নিজের রুমে বসে ইন্টারনেটে একজন ভালো ডিভোর্স লয়ার খোঁজ করতে করতে পেয়েও যায়। লয়ারকে সবটা খুলে বলার পর সে অ্যাশকে সকালে ল ফার্মে আসতে বলে। বিষয়টা নিয়ে সামনাসামনি আলোচনা করার জন্য অ্যাশও রাজি হয়ে যায়। সে যত দ্রুত সম্ভব আসলানের থেকে নিজেকে আলাদা করতে চায়, মুক্তি দিতে চায় আসলানকে। সারা রাত অ্যাশের ঘুম হলো না। সকাল সকাল উঠে সে ল ফার্মে যাওয়ার জন্য আসলানকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আসলান ঘুম থেকে উঠে অ্যাশকে সারা বাড়িতে খোঁজে। বাড়িতে না পেয়ে ভাবে অ্যাশ হয়তো আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে। তাই সে আর দেরি না করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে আসে। অফিসে গিয়ে সে অ্যাশকে কোথাও দেখতে পায় না, তাই সে জ্যাককে নিজের কেবিনে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডাকছিলেন? অ্যাশ, কোথায় জ্যাক? আমার পকেটে? আমার সাথে মশকরা করছিস? তাহলে কি বলবো স্যার? ম্যাম তো সকাল থেকে অফিসেই আসেনি, আর আপনি ম্যামের কথা আমাকে এমনভাবে জিজ্ঞেস করছেন যেন আমি তাকে পকেটে নিয়ে ঘুরি। বিশ্বাস না হলে দেখতে পারেন, আমার পকেট একদম ফাঁকা। জ্যাক, সরি স্যার, মুখ ফুসকে মনের কথা মুখে চলে এসেছে। জ্যাকের কথা শুনে অ্যাশের জন্য চিন্তা হতে শুরু করলো। অ্যাশ সেই সকাল থেকে বাড়িতে নেই, অফিসেও আসেনি। মেয়েটা তো তেমন কিছু চিনে না, তাহলে ও গেল কোথায়? এগুলো ভাবতে ভাবতে আসলান তার ফোন বের করে কিছু একটা দেখে চমকে যায়। ওহ ড্যাম ইট! আসলানকে এভাবে চমকে যেতে দেখে জ্যাক বলল, কি হয়েছে স্যার? কোনো সমস্যা? কি হয়নি সেটা বলো, তাড়াতাড়ি চল। কোথায় যাবো স্যার? সব বলছি, আগে গিয়ে গাড়ি বের কর। জ্যাক আর কিছু বলে না। গিয়ে গাড়ি বের করলো। জ্যাক গাড়ি বের করতে আসলান গিয়ে গাড়িতে বসে পড়লো। চল। কোথায় যাবো স্যার সেটা তো বলুন। আসলান ফোন থেকে জ্যাককে লোকেশন দেখিয়ে দেয়। এখানে? কিন্তু স্যার এখানে কেন? সব পরে বলবো, তুই কি গাড়ি স্টার্ট দে। অ্যাশ একটা এসিওয়ালা কেবিনে 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। সে যে লয়ারের সাথে দেখা করতে এসেছে সে এখনও ল ফার্মে এসে পৌঁছায়নি। তার সেক্রেটারি অ্যাশকে এখানে বসে তার জন্য অপেক্ষা করতে বলছে। হঠাৎ দরজা খোলার শব্দ এলো। অ্যাশ ভাবলো হয়তো লয়ারের সেক্রেটারি এসেছে, কিন্তু সে যখন ঘাড় ফিরিয়ে আসলানকে দেখলো তখন সে অবাক হয়ে গেল। সে বিস্ফোরিত নয়নে আসলানের দিকে তাকিয়ে বলল, আপনি? আসলান কাট কণ্ঠে জবাব দিল, কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? অ্যাশ আমতা আমতা করে বলল, না মানে, আপনি জানলেন কিভাবে আমি এখানে এসেছি? আসলান অ্যাশের কাছাকাছি এসে বলে, তুমি যদি পাতালেও চলে যেতে তাহলে আমি তোমাকে 2 মিনিটে খুঁজে বের করতাম। এটা বলেই আসলান অ্যাশের পাশের সোফায় বসে পড়ল। টেবিলে থাকা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে খেতে শুরু করলো। হেয়ালি না করে বলুন তো, আমি যেখানে সেটা আপনাকে কে বলল? আসলান অ্যাশের কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো আপেল চিবাতে থাকলো। অ্যাশের কাছে আসলানের এমন গাছড়া ভাব মোটেও ভালো লাগলো না। আপেল খাওয়া শেষ হলে আসলান অ্যাশকে প্রশ্ন করে, এখানে এসেছো কেন? তাতে আপনার কি? যা জিজ্ঞেস করছি তার সোজা সাপটা উত্তর দাও। দেব না? কী করবেন? আর আমি কোথায় যাব, কেন যাব সেটা আপনাকে বলতে হবে? হ্যাঁ। আপনি কি? আমি আপনাকে কেন? অ্যাশ আর কিছু বলতে পারল না। তার আগে আসলান অ্যাশকে সোফা থেকে উঠিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। অ্যাশকে কিছু বলার সুযোগ না দিয়ে আসলান অ্যাশের ঠোঁট নিজের দখলে করে নিল। এই প্রথম নিজের শরীরে কোনো পুরুষের এতটা গভীর স্পর্শ পেয়ে অ্যাশ থমকে গেল। সে আসলানকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আসলানের শক্তির কাছে সে দুগ্ধপোষ্য শিশু মাত্র। এক পর্যায়ে সে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আসলানকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় আসলান পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয়।
নিজের থেকে আজলানকে দূরে সরিয়ে দিয়ে অ্যাশ গভীরভাবে শ্বাস নেয়। আর একটু হলে সে পর্যাপ্ত বাতাসের অভাবে মরে যেত। অ্যাশ চিৎকার দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, কী করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি আমার পারমিশন ছাড়া আমাকে ছুলেন কীভাবে? আমি আপনাকে ভালোবেসেছিলাম আজলান, কিন্তু আপনিও বাকি ছেলেদের মতো আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইলেন। ছি, ঘৃণা করছে আমার আপনাকে দেখে। অ্যাশের এমন কথা আজলানের সহ্য হলো না। সে নিজের কন্ট্রোল হারিয়ে অ্যাশের গলা চেপে ধরল। আমাকে অন্য ছেলেদের সাথে মনের ভুলেও তুলনা করতে যেও না। এখানে কেন এসেছিলে? আমার থেকে মুক্তি পাওয়ার জন্য? তাহলে আজ শুনে রাখো, শুধু এই জন্মে কেন, যদি পরের জন্ম বলতেও কিছু থাকে, তাহলে সেজন্য তুমি আমার থেকে মুক্তি পাবে না। আজলান, আমার গলা ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে, প্লিজ। অতিরিক্ত রাগের কারণে দিকবেদিক শূন্য হয়ে আজলান কী করেছিল তা তার মাথায়ও ছিল না। অ্যাশের ব্যথাতুর কণ্ঠ কানে যেতে আজলান অ্যাশকে ছেড়ে দিল। আজলান অ্যাশের গলা ছেড়ে দিতেই অ্যাশ কাশতে আরম্ভ করলো। অ্যাশের এমন অবস্থা দেখে আজলান নিজের চুল খামচে ধরল। নিজে বলল, কন্ট্রোল কন্ট্রোল আজলান, শি ইজ ইউর বেবি গার্ল। তুই কীভাবে ওকে কষ্ট দিতে পারলি? এটা বলেই আজলান হাত দিয়ে সজোরে দেয়ালে আঘাত করতে লাগলো। আজলানের এমন পাগলামি দেখে অ্যাশ দৌড়ে তাকে থামাতে গেল, কিন্তু কোনোভাবেই সে আজলানকে শান্ত করতে পারছে না। অবশেষে আর কোনো উপায় না পেয়ে অ্যাশ পিছন থেকে আজলানকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আজলান, থামুন, প্লিজ, নিজেকে এভাবে আঘাত করবেন না। অ্যাশের ছোঁয়া পেতে আজলান মুহূর্তেই শান্ত হয়ে গেল। সে অ্যাশের দিকে ফিরে দুহাত দিয়ে অ্যাশের চোখের পানি মুছে দিল। আই এম সরি, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। এটা বলে আজলান তাকে কাছে টেনে নিতেই অ্যাশের অলিভিয়া আর আজলানের এঙ্গেজমেন্টের কথা মনে পড়ে গেল। সে আজলানের হাত ছাড়ে তার কাছ থেকে দূরে সরে গেল। আজলান আবার কাছে যেতে নিলেই অ্যাশ তাকে থামিয়ে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আজলান। আমি তোমার স্বামী, আমি চাইলে তোমার কাছে যেতে পারি, যাতে তুমি বাধা দিতে পারো না। আমার অধিকার আছে তোমার কাছে যাওয়ার। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবে মানেন, যে স্বামীর অধিকার ফলাতে আসছেন? আপনি হয়তো ভুলে গেছেন আর কিছুদিন পরে আপনার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। আপনি যদি অলিভিয়া ম্যামকে ভালোই না বাসেন, তাহলে তো আর এঙ্গেজমেন্টে রাজি হতেন না, তাই না? তুমি ভুল ভাবছো। তাহলে ঠিকঠাক কি? আপনিই বলুন, আপনি আমাকে বউ হিসেবে মানেন, ভালোবাসেন আমাকে? অ্যাশ কাঁপা কাঁপা কণ্ঠে আজলানকে প্রশ্ন করলো। না। আজলানের উত্তর শুনে অ্যাশ তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, জানতাম আপনারা ছেলেরা শুধু মেয়েদের মন নিয়ে খেলতেই জানেন, ভালোবাসা আপনাদের স্বভাব বিরুদ্ধে। এটা বলে অ্যাশ কেবিন থেকে বের হতে নিলে আজলান হাত ধরে তাকে থামিয়ে দেয়। আজলান অ্যাশের কাছাকাছি এসে তার গালে হাত দিয়ে তার অশ্রুসিক্ত নয়নে দৃষ্টি নিক্ষেপ করে নিঃশব্দ কণ্ঠে বলে, তুমি বুঝতে পারো না অ্যাশ, আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি আমার যে অনুভূতি, সেটা ভালোবাসা না, এটা তার থেকেও বেশি কিছু। আমি যখন তোমাকে দেখি তখন সময় থেমে যায়। আমার চোখ, আমার মন, আমার নিঃশ্বাস, সবটা জুড়ে শুধু তুমি। তুমি ছাড়া কোনো দ্বিতীয় নারীর অস্তিত্ব আমার জীবনে নেই। এই আমি তো শুধু একজনেরই অস্তিত্ব বিদ্যমান, আর সেটা হলে তুমি। তোমার পাশে আমি নিজেকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারি না। আমি তোমাকে চাই, এমনভাবে চাই যে তোমার প্রতিটা নিঃশ্বাসে আমার নাম থাকে। এই অনুভূতির নাম প্রেম নয়, একটা অবসেশন। আমি তোমার প্রতি অবসেসড। আমি শুধু তোমাতে আসক্ত। তুমি আমার ভালোবাসা না, তুমি আমার অবসেশন, যেকে নিজের করে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়তেও রাজি। হ্যালো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। খুব দ্রুত নিয়ে আসবো অবসেশনের পরবর্তী পর্ব। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।